আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। 9টার যে ফেসবুক লাইভের একটু দেরি হয়েছে, সেম টেকনিক্যাল ইস্যুর কারণে। এই মুহূর্তে যে ফেসবুক লাইভটা এটা একটু যদি কম্পারেটিভলি বেটার মনে হয় তোমরা একটু আমাকে জানিও। আজ 15 সেপ্টেম্বর মঙ্গলবার রাত 9টার ফেসবুক লাইভে যদি একটু দেরি হয়েছে, আলোর প্রতিসরণ নিয়ে আলাপ করার কথা। সো তোমরা একটু করে যদি ক্লিয়ার হয় তাহলে আমার মনে হয় যে একটু শান্তি লাগবে ভিতরে, কারণ এটা এত বড় একটা অশান্তির জায়গা যে যখন একটা কিছু বোঝানোর সময় টেকনিক্যাল এরর হয় এটা আসলে মেনে নেওয়া যায় না। এখন কি একটু ক্লিয়ার মনে হচ্ছে? ওকে, নাও দ্যাটস অলরাইট, ফাইন। সো আমি একটু সবার কাছে আবারও ক্ষমা চাচ্ছি যে এটা আমি মাঝে মধ্যে হেল্পলেস হয়ে যাই এইসব ক্ষেত্রে। একটা কঠিন চ্যাপ্টার, অ্যাকচুয়ালি কঠিন, বাট এটার মধ্যে যে ইনডেপথ বিষয়গুলো আছে এই জিনিসটা বোঝানোর জন্য বা বোঝার জন্য আসলে আনইন্টারাপ্টেড এনভায়রনমেন্ট লাগবে, যেখানে একটা স্টুডেন্ট খুব মনোযোগ দিয়ে বা একান্ত চিত্তে একটা জিনিসকে নিয়ে ভাববে, চিন্তা করবে। সেটা হচ্ছে এই চ্যাপ্টার। কারণ এই অধ্যায়ের গাণিতিক যে বিষয়গুলো আছে, এখানে প্রতি স্বরাঙ্কের অঙ্ক আছে, এখানে লেন্সের চিত্রের বিষয় আছে, এখানে হিউম্যান আইজ বা মানুষের চোখের গঠন নিয়ে কথা বলা হয়েছে, এখানে মানুষের চোখের যে বিভিন্ন ধরনের ত্রুটি তার মধ্যে মাত্র দুটা ত্রুটি নিয়ে আলাপ করা হয়েছে। এক হচ্ছে হ্রস্ব দৃষ্টি আর একটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। তো একটা হচ্ছে মায়োপিয়া আর একটা হাইপারমেট্রোপি, খুব কমন, পরীক্ষার হলে এগুলো আসে। এখন কথা হচ্ছে যে এই চ্যাপ্টারের পরীক্ষা যা আসে এটাই সলভ করে আমি ক্ষান্ত হব, নাকি ইন্টারমিডিয়েটে এই চ্যাপ্টারটা আছে ওইটা আমার দৃষ্টি থাকবে। ইন্টারে যে অধ্যায়টা, এই অধ্যায়টা যে আছে এটা খুবই মজার এবং বিস্তৃত পরিসরে ব্যাখ্যা করা হয়েছে। সো আমি, যারা তোমরা বলছো তোমাদের কাছে ক্লিয়ার, তোমরা অনেক অনেক মানে শুভকামনা তোমাদের জন্য। তোমাদের যে ক্লিয়ার, এই ক্লিয়ারটা যে তোমাদের হয়েছে এটা আমি বিশ্বাস করি একান্ত তোমাদের চেষ্টার কারণে হয়েছে। তো এই ফেসবুক লাইভে আমি যখন আমার আসলে ঠান্ডা, কমন কোল্ডের কারণে ভয়েসটা একদমই, অসুস্থতা শুরু হয়েছিল শুক্রবার থেকে। আজ মঙ্গলবার, সেমভাবেই শরীরটা অসুস্থ এবং আমি মনের মতন করে কথাই বলতে পারছি না। সো ভয়েসটা আটকে আসছে, তোমাদের একটু প্রবলেম হইতে পারে। লেটস স্টার্ট। যারা একটু আসবে, আমি একটু আগে দেখেছিলাম যে অলমোস্ট 1300 জন যুক্ত হয়েছে। আমি একটু অপেক্ষা করে নিই ওরা আসুক। তাইলে এটা হিসাব অনুসারে এটা বিভেদতল, এটা বিভেদতল এবং এটাও বিলম্ব। এগুলো আমরা পড়েছি, এটা আমাদের আমাদের কমন সেন্স এবং এগুলো আমরা জানি, সহজ জিনিস। তো এখন পড়ার কি দরকার? দরকারটা হচ্ছে এই কোণটা আপতন কোণ, এটা আমরা জানি, এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর এই যে এরপর এখন যে ইটা হবে, মানে রশ্মিটা হবে, এই রশ্মিটা হয় একবার এখান দিয়ে আসবে অথবা এখান দিয়ে আসবে, মানে সোজাসুজি আসবে না। তাহলে কমে আসলে এখানে একটা কোণ উৎপন্ন হবে, বেশিতে আসলেও একটা কোণ উৎপন্ন হবে। তুমি আগে একটু একটু ঠান্ডা মাথায় ভাবো। তোমাদের এখানে দেখলাম আমি অলমোস্ট 1100 জন, হ্যাঁ, যুক্ত হয়েছ। আমার শরীরের যত্ন, হ্যাঁ, থ্যাংক ইউ। কথায় বলতে পারছি না আমি। ওয়েট এ মিনিট। ধরো যে আই, এই আইটা একটা কোণ, অ্যাঙ্গেল আই, এটা একটা কোণ, এটা আমরা বুঝতেছি। এটা যাই হোক 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40, 50, 60, অফকোর্স উইদিন, এটা কত, 90 ডিগ্রির মধ্যে, উইদিন 90 ডিগ্রি। এটা ক্লিয়ার? আচ্ছা, তো এই যে আইটা আর এখানে যে আর হবে, আর আর এই অ্যাঙ্গেল অফ আর, এটা জীবনে কোনো দিন সমান সমান হবে না, এটা আমরা বুঝছি। আচ্ছা, বুঝছি। তো আই যদি ধরো আই হচ্ছে 25 ডিগ্রি, তো এক হইতে পারে, এটা হইতে পারে 18 ডিগ্রি, কমে গেল। আবার আই 25 ডিগ্রি, এক হইতে পারে, এটা 37 ডিগ্রি হয়ে গেল। তুমি ঠান্ডা মাথায় একটু কমন সেন্সে ভাবো।
তো যখন কোণ বড় হয় আর যখন কোণ ছোট হয় তখন দুইটা সিম্পল ঘটনা ঘটবে। সিম্পল ঘটনাটা কি? এই যে 25 ডিগ্রি এখানে আপতন কোণ, তার চেয়ে একটা ছোট কোণ হয়েছে এখানে, তার মানে বোঝায় যে আলোটা যেভাবে আসছিল এইভাবে এসে প্রতিসরিত হয়ে অভিলম্বের দিকে চলে আসছে। কনসেপ্ট ক্লিয়ার? এই কারণেই কোণ ছোট হয়েছে এবং এই কারণেই আপতন কোণ বড়। সহজ হিসাব। তো এটা যদি 25 হয়, এটা 18, 13, 14, 15 কিছু একটা। আমি বুঝা নিব এইটা হালকা মাধ্যম, এটা ঘন মাধ্যম। ক্লিয়ার? ক্লিয়ার? এই যখন আমি বুঝে নিব তখন আমার মাথায় একটা জিনিস আসবে, সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক বা প্রতিসরণাঙ্ক। শব্দটা কি? কি একটা খাট্টামিট্টা শব্দ, প্রতিসরণাঙ্ক। এটার ইংরেজি হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এইটা মনে রাখতে হবে। এই যে ইন্ডেক্স, ইটস এ নাম্বার, সিম্পলি একটা নাম্বার। এখন এই যে তোমরা এখানে এই যে 1300 জন যুক্ত হয়েছ না, তোমাদের কাছে ক্লিয়ার? এখন নেট প্রবলেম হওয়ার কথা না, মাঝে মধ্যে একটু এরকম বাড়ি মারে। হ্যাঁ, এটা একটু অ্যাভয়েড করতে হবে। তোমরা প্লিজ সবাই একটু কমেন্ট বন্ধ করে দাও, কমেন্ট করো না। আজকে কমেন্ট করার দরকার নাই, একদম সোজা এটারে ধরে একদম সাইডে চাপায় দাও। এখানে এটা এদিকে আনলেই হচ্ছে কমেন্টটা আসবে, তো একটু সাইডে চাপায় দাও। আমি আগে পুরো অধ্যায়টা বোঝাই, 40 মিনিট সময় দিবা, আগে বোঝাই, এরপর তুমি প্রশ্ন করো, ঠিক আছে? আর আমি সুস্থ আছি না অসুস্থ আছি এটা হচ্ছে উপরওয়ালা দেখবে। তোমরা একটু, আমি যতক্ষণ কথা বলছি একটু ক্লিয়ারলি শোনো। তোমরা এখন কমেন্ট করার দরকার নাই, জাস্ট নেক্সট 40 মিনিট খালি একটু সাইলেন্টলি দেখো। তো এখন এই যে প্রতিসরাঙ্ক, তো এই প্রতিসরাঙ্ককে আমি বলছি যে এটা c/v। c/v এ কি? আচ্ছা, এটার মানে হচ্ছে এই c হচ্ছে আলোর বেগ। কোথায়, কখন? শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে আলোর বেগ কত? সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এখন একটু শোনো প্লিজ। এই যে ভি, এইটাও আলোর বেগ। বইয়ের মধ্যে একটু খেয়াল করো, তোমাদের বইয়ের কত নম্বর পেজে? তোমাদের বইয়ের বলছি আমি, একটু দাঁড়াও, 244 নম্বর পেজে এরকম কিছু একটা আছে। 244 নম্বর পেজে এই যে ভি, এই ভি হচ্ছে আলোর বেগ। এই আলোর বেগ কিন্তু অন্য যে কোনো মাধ্যমে এবং পৃথিবীর যে কোনো মাধ্যম শূন্য মাধ্যমের চেয়ে ঘন। শূন্য মাধ্যম তো মাধ্যমই নাই, তো সেখান দিয়ে তো আলো ফুরুত করে দৌড় দিবে, তার মানে আলোর বেগ বেশি। তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এই বেগটা বেশি কোথায়? শূন্য মাধ্যমে। আর যেটা ভি, এটা হচ্ছে অন্য যে কোনো মাধ্যমে। তো অন্য যে কোনো মাধ্যম তো সেই মাধ্যমের চেয়ে ঘন, তাইলে অলওয়েজ এই মানটা ধরো 2.26 × 10⁸ মিটার পার সেকেন্ড হবে। দ্যাট মিনস তুমি যদি একটু ঠান্ডা মাথায় ভাবো, তুমি কি দিয়ে কি ভাগ করতেছ? তুমি ভাগ করতেছ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 2.26 অর সামথিং ইন্টু 10⁸। তো তুমি 10⁸ কাটো না, দুইটাই কাটাকাটি দিলাম, দুইটারে বাদ দিয়ে কি থাকতেছে? থাকতেছে হচ্ছে এমন একটা ভ্যালু, যে ভ্যালুটা হচ্ছে 3, আর বাকি যে ভ্যালু এটা অলওয়েজ 3-এর চেয়ে কম। তার মানে এই মান সারা জীবন 1-এর বেশি হবে। ক্লিয়ার? প্রতিসরাঙ্কের মান 1-এর বেশি হচ্ছে, কারণ আমি তুলনাই দিচ্ছি শূন্য মাধ্যমে আলোর বেগের সাথে, যেটা সবচেয়ে বেশি, আর অন্য কোনো ক্ষেত্রে বেশি হবে না, অন্য কোনো ক্ষেত্রে বেশি হবে না। তো এখন তুমি একটু চিন্তা করো,
তুমি চিন্তা করছো কি স্যার তাহলে প্রতিসরাঙ্কের মান কি একের চেয়ে কম হইতে পারে? অবশ্যই পারে। প্রতিসরাঙ্কের মান একের চেয়ে বেশি হইতে পারে, প্রতিসরাঙ্কের মান একের চেয়ে কম হইতে পারে। কখন? ডিপেন্ডস আলো কোত্থেকে কই যাচ্ছে। এবার একটু মজার ব্যাপারটা বলি। মজার ব্যাপারটা হচ্ছে তোমাদের যেখানে ঝামেলা সেটা হচ্ছে যে ধরো আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসতেছে। সিম্পলি মনে করো যে এটা পানি আর এটা কাঁচ। তুমি ঠান্ডা মাথায় ভাবো তো, এই পানি আর কাচের মধ্যে কে হালকা? পানি হালকা, কাঁচ ভারী। তাহলে পানিতে যে প্রতিসরাঙ্ক হবে সেটা হচ্ছে কত? পানিতে প্রতিসরাঙ্ক কত? NW, W ওয়াটার, আর কাচের হচ্ছে গিয়ে N গ্লাস। তো এটা কি? পানিতে প্রতিসরাঙ্ক হচ্ছে ওই যে C/V, আবার এখানে দেখো C/V, দুইটাই C/V। এটা অলওয়েজ 3 × 10⁸, এইটাও অলওয়েজ 3 × 10⁸। মজার ব্যাপারটা হচ্ছে যখন পানিতে আলোর বেগ যত হবে তার চেয়ে কাচে আলোর বেগ কম হবে, তাই না? কারণ কাচ কি ঘন, পানি কাচের তুলনায় হালকা। তাইলে আমি উভয়কে 3 × 10⁸ দিয়ে ভাগ করতেছি, উভয়কে 3 × 10⁸ দিয়ে ভাগ করতেছি দুইটাকেই। কিন্তু এই ভি যদি পানিতে, যদি এই ভি যদি 2.2 হয়, এই ভি যেটা গ্লাসে সেটা হবে 1.9। কেন? আমি একটু কিন্তু কম্প্যারিজন বলছি। এই 2.2 দুইটাই 3-এর চেয়ে কম, কিন্তু এই 2.2 বেশি কোত্থেকে? গ্লাসের থেকে, কারণ গ্লাসে আলোর বেগটা কম হবে, পানিতে বেশি হবে। এখন তুমি চিন্তা করো এই দুইটাকে আমি যদি ভাগ করি, তাইলে কি দেখতে পাচ্ছ? একটা হচ্ছে 3/2.2, দুইটাই কিন্তু একের বেশি, কিন্তু একটা হচ্ছে 1.36, আরেকটা হচ্ছে 3/1.9, 1.57। তার মানে এই পানির প্রতিসরাঙ্ক যদি 1.36 হয়, এই কাচের প্রতিসরাঙ্ক 1.57 বেশি, কারণ হইল কাচ ঘন মাধ্যম। তাই মাধ্যম যত ঘন হবে প্রতিসরাঙ্কের মান তত বেশি হবে। ক্লিয়ার? আমি আবারও বলছি, মাধ্যম যত ঘন হবে প্রতিসরাঙ্কের মান তত বেশি হবে, এবং যখনই প্রতিসরাঙ্কের মান বেশি হবে কোণের মান কমে যাবে। দেখো মজাটা দেখো। এবার তোমরা যে প্রতিসরণের সূত্রটা বলছো, এখন তুমি চিন্তা করো, এই আমি কিন্তু সব ইমাজিনারি বলতেছি। এটা 1.36 যদি হয় তাহলে এটা 1.57, দ্যাট মিনস এটা চেয়ে বেশি। এখন আলো পড়বে, তো এখন যদি আলো পড়ে ওর যেভাবে যাওয়ার কথা সেভাবে তো যাইতে পারবে না, কারণ এটা তো ঘন। তো হালকা থেকে ঘনতে আসলে আলো কি হয়? অভিলম্বের দিকে চলে আসে। তাহলে এটা এই রকম চলে আসবে। এই চলে আসলেই কি হবে? এইবার আরো মজা, এই যে কোণ, এই কোণ তো মাশাআল্লাহ বড়, আর এই কোণ তো মাশাআল্লাহ ছোট। তাহলে এই কোণ যদি θ1 হয় আর এই কোণ যদি θ2 হয়, তাহলে তুমি চিন্তা করো এইটার n প্রতিসরাঙ্ক বেশি, কারণ কোণ কম, বা এই কারণে কোণ কম, আর এটার প্রতিসরাঙ্ক কম, তাই এর কোণ বেশি। তাইলে হিসাব করলে এইটার প্রতিসরাঙ্ক যদি n1 হয় আর এইটার প্রতিসরাঙ্ক যদি n2 হয়, তাইলে দুইটা কি হবে? দুইজনের সমানে মিলে সেম হয়ে যাবে। তখনই আসে যে n1 sin θ1 is equal to n2 sin θ2। তুমি হিসাব করো, একদম মিলে যাবে।
তো n1 আমি আমার হিসাব দেখাচ্ছি 1.36 সাপোজ 1.36 ইন্টু সাইন এই থিটা এই ধরো মনে করো এটা 40 ডিগ্রিতে পড়ছে, তাইলে ধরো এটা হচ্ছে সাইন 40 ডিগ্রি। সিম্পল। এ কত 1.57। এখন আমি এটা এই কোণ বাইর করব, তাহলে এটা হচ্ছে সাইন থিটা 2। এই থিটা 2 এর মান 100% থিটা 1 এর চেয়ে কম। এটা আমি তো দেখেই বলে দিচ্ছি, অঙ্ক করলো তাই মিলবে। এখন তুমি করে দেখো, এটা সারা জীবন অঙ্ক মিলতে থাকবে। এই যে মুস্তাকিম আল তামজিদ প্রাত, কি কি কেন এইগুলো এসে লেখো? লাভ হয়েছে তোমার কোনো? তোমার যদি লাভ হয় জীবনে কোনোদিন এগুলা করে আমাকে একটু জানায়ও। বললাম যে এটা একটা ইম্পর্টেন্ট একটা টপিক। তুমি যদি এখানে এসে আরেকজনের কথা বলো, এক্সপেক্টেড না, কিন্তু কিচ্ছু হবে না। এটা ক্লিয়ার হয়েছে? এখন তুমি সাইন 40 মান হিসাব করো। তুমি দেখো, তোমাদেরকে দেখাই, সাইন 40 এর মান হচ্ছে 0.64 ইন্টু 1.36। হিসাব করলে কত হয়? 0.87, তাই না? এটা হিসাব করলে হবে 0.87। আর ওইটা কি? এটা হচ্ছে 1.57 ইন্টু সাইন থিটা 2। এখন আমি 0.87কে 1.57 দিয়ে ভাগ করব, ডিভাইডেড বাই 1.57। তাহলে আসতেছে যে সাইন থিটা 2 এর মান আসতেছে 0.556। এটা হচ্ছে 0.57। যখনই এইরকম ভ্যালু আসবে, তুমি যখন থিটার মান বাইর করবা, থিটা, তাহলে থিটা বাইর করতে গেলে এখন এটা হবে সাইন ইনভার্স। তার মানে এটা হচ্ছে সাইন ইনভার্স 0.57। এখন তুমি যখন সাইন ইনভার্স বের করতে যাবা, তখন তোমাকে শিফট সাইন ব্যবহার করতে হবে। শিফট সাইন, এই যে এটা শিফট সাইন। তাহলে সাইন ইনভার্স 0.57 which is 34.75, which is actually 34.75 ডিগ্রি। এখন তুমি দেখো অঙ্ক কিন্তু ঠিকই, আমার রাইট অ্যান্সার আসছে ওই যে 34.75। অর্থাৎ থিটা 1 এটা 40 ডিগ্রি ছিল, তাহলে এখন এটা আমার কত আসতেছে? 34.75 ডিগ্রি এই অনুসারে। যদিও এটা কিন্তু অ্যাবসলিউট না, আমি একটা ইমাজিনেশন দেখালাম যে এটার চেয়ে যেহেতু এটা বেশি, তাইলে এই থিটা 2 এর মান জীবনটা ভর কম হবে। আর অঙ্ক তাই বলে। এই কারণে এই প্রমাণটা তোমাদের অনেকের কাছে হয়তো কেমন জানি মনে হয়েছে, কিন্তু দেখছো এগুলো আসলে বাচ্চাদের পড়াশোনা। এগুলো অ্যাকচুয়ালি বাচ্চাদের পড়াশোনা। পারা যাবে? বোঝা গেল? থ্যাংক ইউ। আচ্ছা, কি স্যার এই ক্যালকুলেটর কি ব্যবহার করা যাবে? মুন, পৃথিবীর সবচেয়ে সহজ সরল সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে এসএসসি পার হওয়া যাবে। তোমার এসএসসি পার করাটাই তো টার্গেট। ওই কোন MS 99, 999, ES 100 MS এমন কোনো এসএসসি লেভেলের ক্যালকুলেশন যদি থাকে যে এটা 100 MS দিয়ে করা যায় না, তাহলে তুমি আমাকে জানাইও। এসএসসিটা পার করাই তো তোমার টার্গেট। পরীক্ষার হলে ওই জিনিস তুমি কেন নিয়ে যাবা যে এটা জিনিসের ব্যবহারই দরকার নাই? 991 ES এর প্রয়োজনই নাই তো। ওটা দিয়ে কি আছে যে 100 MS দিয়ে এসএসসি লেভেল করা যায় না? হ্যাঁ, কোনো স্টুডেন্ট যদি 999 ES এর ভালো ব্যবহার জানে বা 100 MS এর ফুল ব্যবহার জানে, ওইটা ঠিক আছে, পারফেক্ট, ওটা জানা দরকার। কিন্তু এটা পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে হবে, এইটা কিন্তু ম্যান্ডেটরি না। তুমি পরীক্ষার হলে ক্যালকুলেটর দিয়ে কি করতে চাও? হিসাবটা সহজ করতে চাও? ওই এসএসসি লেভেলে 100 MS দিয়েই সম্ভব, পসিবল।
কিন্তু 999 বা আরও ভালো মেশিন বা আরও আপডেটেড মেশিন ব্যবহার করতে পারাটা স্কিল, এটা দরকার আছে, কিন্তু পরীক্ষার হলে অ্যাপ্লাই করার দরকার নেই। ওকে, এইবার যদি এটা বুঝে থাকো তাহলে প্রতিসরণের সূত্র তোমাদের কাছে ক্লিয়ার। আমি আর এটা নিয়ে কথা বলবো না, কারণ এই যে এতক্ষণ যা বললাম এইটাই হচ্ছে চ্যাপ্টারের বেসিক। এরপরে এটার থেকে কেন্দ্র করে এরপরে সব করা যাবে। এখন যদি এটা একটু মুছে দিই, এটা মুছে দিয়ে আমি কিন্তু এটা জাস্ট একটা ইমাজিনারি দেখালাম, তুমি এরপরে যে কোনো ধরনের অঙ্ক করো তুমি পারবা এই অঙ্ক। তোমাদের বইয়ের 245 নম্বর পেজে সূত্র দেওয়া আছে, প্রতিসরণের সূত্র, তারপরে θ1 এর মান, θ2 এর মান কেন বেশি এটা তো আমি বললাম। এরপরে 247 নম্বর পেজে যে অঙ্ক দেওয়া আছে, এই অঙ্ক কি আর করে দেওয়া লাগবে? সাধারণভাবেই তুমি যদি একটু চেষ্টা করো বা তুমি যদি আটকে যাও, তুমি যদি চেষ্টা করো তাইলেই পারবা। এবার আসি মজার ব্যাপার, মানে এটা যে কেমন মজা। আচ্ছা, প্রতিসরণাঙ্ক কয় ধরনের? ওকে, প্রতিসরণাঙ্ক, এখন অনেক স্টুডেন্ট এটাও চিন্তা করবে, এ কি স্যার, এটার নাম কি, প্রতিসরাঙ্ক না প্রতিসরণাঙ্ক? এত টেনশনের কি কাহিনী? আগে তো মানে জিনিসটা বুঝলেই তো হয়। তো প্রতিসরণাঙ্ক মানে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা একটা ভ্যালু, একটা দশমিক। মজার ব্যাপার হচ্ছে এখানে সব হচ্ছে 0 to 1 এর মধ্যে খেলা, মানে 0 to 2 এর মধ্যে ধরতে পারো, মানে সব খেলে এর মধ্যে আছে। কিভাবে আছে? ধরো তুমি আলো, এটা হচ্ছে বিভেদতল, দুইটাই স্বচ্ছ মাধ্যম, তো এটা হালকা, এটা ঘন, কমন সেন্স। আর এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে হালকা, দুইটাই একই ঘটনা। কি যে মজা এগুলো পড়তে। এই ধরো পড়লো তির্যক ভাবে, কিন্তু পয়রা যেভাবে যাওয়ার কথা সেভাবে তো যায় না, কারণ ওর যে এখন এই বিন্দুটার নাম হচ্ছে আপতন বিন্দু। আমি একটা অভিলম্ব টানলাম, আমার বাঁকা হইতে পারে, হাতে আঁকছি, কিন্তু এটা হালকা থেকে কোথায় যাচ্ছে? ঘনতে। তাইলে এখন এটা কি হবে? এটা বাঁকা হয়ে অবিলম্বের দিকে চলে আসবে, কোনো সন্দেহ নাই, পারফেক্ট। এবার যদি ঘন থেকে হালকায় যায়, এখন এটা যদি ঘন থেকে হালকায় যায়, ধরো এটা হচ্ছে অবিলম্ব আর এটা হচ্ছে, এবার তোমরা একটু ফিজিক্স মনে করো তো, এখন আমার লম্ব আঁকাইতে গেলে 90 ডিগ্রি হবেই না। তা এটা ফিজিক্সের ভাষায় এটা কেমন ধরনের ত্রুটি? কারণ আমি তো তাকে আছি এইভাবে, লম্ব আঁকাইতে গেলে তো আমাকে এইভাবে এসে আগাইতে হবে, আমি তো এইভাবে তাকাচ্ছি, এই কারণে আমার হাতের যেই পরিমাণটা সেটা লম্ব হবে না। এটাকে ফিজিক্সের ভাষায় লম্ব ত্রুটি বলে। তোমরা ফিজিক্সের ওই যে প্রথম চ্যাপ্টারে পরিমাপের ত্রুটিতে পড়েছিলে না, দৈব ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, এগুলো সেই ধরনের ত্রুটি, হ্যাঁ, লম্ব ত্রুটি। তো এখন এটা হবে এই রকম, মানে এটা তো হালকায় আসতেছে, হালকা আসলে কি হয়ে যায়? দূরে সরে যায়। এবার স্টুডেন্টের মনে এটাও প্রশ্ন আসতে পারে, স্যার এটা কেন দূরে সরে যায়, এটা কেন কাছে চলে আসে? কারণ হইল, আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয়, স্যার বারবার তির্যক কেন বলছেন? কারণ লম্বভাবে আপতিত হইলে কোনো ঘটনা ঘটবে না, যেটা লাও ওইটাই কদু হবে। তার মানে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে, তখন আলোর মাধ্যমের পরিবর্তন হয়। তুমি হালকা থেকে ঘন বলছো, তো যখন তার মাধ্যমের পরিবর্তন হয় তখন তার বেগের পরিবর্তন হয়। হালকা মাধ্যমে আসলে বেগ বাইরে যায়, আর ঘন মাধ্যমে আসলে বেগ কমে যায়। এই কারণে হালকা মাধ্যমে আসলে ও ফুরুত করে আরেক দিকে দৌড় দেয়, এই জন্য দূরে চলে যায়। আর ঘন মাধ্যমে আসলে ও একটু নরম হয়, কারণ বেগ কমে যায়, এই জন্য ও একটু কাছাকাছি আসে এইসের অবিলম্বের। মন থাকবে? আচ্ছা, আহারে, একজনের চোখ শেষ, কার? রওশা রহমান, কি হয়েছে তোমার? আহা,
ব্লার না, পাপড়ি, কি যে করি বলো তো। আচ্ছা, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো না। আচ্ছা, তোমরা একটু মাঝে মধ্যে একটু হুম ওকে, এনিওয়েজ, এখন আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এটা যদি প্রতিসরাঙ্ক, হ্যাঁ, এই হালকা মাধ্যম যদি শূন্য মাধ্যম হয়, কেবল শূন্য মাধ্যম, তাহলে পৃথিবীর সব কিছু ওর কাছে ঘন। আলো যদি শূন্য মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, তাহলে সবসময় বাঁকা হবে। এটার নাম পরম প্রতিসরণাঙ্ক। এটার নাম কি? পরম প্রতিসরণাঙ্ক। পরম, পরম। তাহলে পরম প্রতিসরণাঙ্ক কেবলমাত্র শূন্য মাধ্যম থেকে অন্য মাধ্যমে আসবে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই পরম প্রতিসরণাঙ্কের মান সারা জীবন একের বেশি হবে, অলওয়েজ। কেন? কি মাধ্যম? শূন্য মাধ্যম। তো এই মাধ্যমে তো আলোর বেগ অলওয়েজ বেশি, তাই না? এখন আমি যদি বলি শূন্য মাধ্যম থেকে আলো অন্য একটা মাধ্যমে আসতেছে, তাহলে আমি কিভাবে বের করবো? শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। তো শূন্য মাধ্যমে আলোর বেগ এই মাধ্যমের থেকে তো সারা জীবন বেশি হবে। তো সি নট হচ্ছে 3 × 10⁸। আর পরের মাধ্যমটা যদি 2.98ও হয়, ইন্টু 10⁸ হয়, এইটার মান অবশ্যই একের চেয়ে বেশি হবে। এটা 100% শিওর, একের বেশি হবে। এখন এটা একটু মাথায় রাখা লাগবে যে এটা একের বেশি হবে। কিন্তু আপেক্ষিকের যে প্রতিসরণাঙ্ক, যেটা পরেরটা, এটা হচ্ছে আপেক্ষিক। পরমের আরেকটা পরে যেটা, এটার নাম হচ্ছে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এটা হইল যে কোনো মাধ্যম, পানি থেকে কাঁচ, কাঁচ থেকে গ্লিসারিন, গ্লিসারিন থেকে বাতাস, বাতাস থেকে পানি, এনিথিং, যা দিবা তাই চলবে। কিন্তু মনে রাখতে হবে কার সাপেক্ষে কে। এখন তুমি যদি ওই যে আমরা সূত্র ধরলাম না, n1 sin θ1, এটা উল্টে দাও, সমান n2 sin θ2। একই জিনিস, যেই কোণ সেই প্রতিসরণাঙ্ক, যেই কোণ সেই প্রতিসরণাঙ্ক, গুণ করলে আজীবন সমান হইতেই থাকবে। দেখো খেয়াল করে, এই অঙ্কগুলো হচ্ছে এরকম, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, সাইদা হাসিনা আজকে ফিজিক্স পড়ানোর কথা, কেমিস্ট্রি না। আচ্ছা, তোমরা যারা একটু পড়ার চেষ্টা করছো, তোমরা একটু দয়া করে এই একটু কমেন্টটা বন্ধ করলে মনোযোগটা থাকে। একটা কাজ খুব মনোযোগ দিয়ে করলে আরেকটা কাজ করা যায় না। সুতরাং এই কমেন্ট করে কোনো লাভ নাই, তোমরা একটু বোঝো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে লিখো, যদি আমার চোখে পড়ে তাহলে আমি একটা উত্তর দিতে পারবো। হ্যাঁ, ওকে ওকে ওকে, ফাইন। এবার তাইলে পরের টপিকটা কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটা তো আরো মজার জিনিস। এটা মানে কি বলবো, মজার আসলে লেভেল বাড়তেই থাকে। এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ইংলিশ ভার্সনের। এখন ধরো, কারে ধরবা? চিন্তা করো, এইটা ঘন মাধ্যম, এইটা হালকা মাধ্যম, খুব ক্লিয়ার। আচ্ছা, এটা অবিলম্ব। আলো কেমন ভাবে পড়বে? এমন ভাবে পড়বে যে এইভাবে যাওয়ার কথা ছিল, না গিয়ে একটু বাঁকা হয়ে যাবে, কারণ এটা হালকা মাধ্যম। ক্লিয়ার? খুব ক্লিয়ার। এখন যদি এমন ভাবে যায় আলো, খুব খেয়াল করতে হবে, এটা আমি পড়াইছি অবশ্য, এমন ভাবে গেছে, এই ধরো এমন ভাবে গেছে, তাইলে এই যে এখানে একটা কোণ হয়েছে, এটা কিন্তু স্টুডেন্টরা এত ভুল করে। তোমরা প্লিজ মনে রাখবা, এই অবিলম্বের সাথে কোণ হয়, অবিলম্বের সাথে। কার সাথে? অবিলম্বের সাথে। তাই এর কি হবে? এটা মনে করো
ও ওকে এত ভালোবেসে যাবে, ওকে ছাড়া যাইতেই পারবে না। কাকে? বিভেদ তলকে। একেবারে বিভেদ তলের সাথে ও একেবারে মিলিয়ে যাচ্ছে, আলো যাচ্ছে। এখন এইখানে একটা কোণ হয়, এই কোণ কত? পৃথিবীতে যে ম্যাথ পড়ছে একদিন সেও পারবে। এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা না পারলে কিন্তু মাইনাসে। তো এই কোণ কত? স্যার দিলাম লালটারে মুছা। এই কোণ কত? এটা কি কোনোদিন 90 ডিগ্রি হবে? নেভার এভার। এইটাই হচ্ছে সংকট কোণ, এইটাই হচ্ছে সংকট কোণ। এবার তুমি মজাটা বোঝো, এইটার কোণ কত? থিটা সি। এটা আবার কোত্থেকে লিখলেন? থিটা সি মানে কি? সি মানে হচ্ছে ক্রিটিক্যাল, বাপরে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এটার বাংলা কি সবাই জানো? সংকট কোণ। বলে কি আবার কোণের মধ্যে এত সংকটকাল কোত্থেকে আসছে? আচ্ছা, এই সংকট সেই সংকট না, এটার একটা মজা করে মানে বলা হয়েছে, মানে এমন একটা সংকট যে এইবার আলো এর চেয়ে যদি আরেকটু পাস করে ফেলে তাহলে এই ঘটনা ঘটবে। মানে সংকট মানে হচ্ছে আলো যদি আরেকটু দুষ্টামি করে উপরের দিকে উঠে যায় তাহলে উপরে উঠ গিয়া তো নিচে আ গয়া, এইবার আর ওই দিক যেতে পারবে না। মানে যার কাছ থেকে আলো যাওয়ার কথা আরেক দিকে, ওই দিকে না গিয়ে আবার নিচের দিকে চলে আসছে। কি একটা মস্করা! তো এখন এই সংকট কোণের চেয়ে বড় কোণে যদি আলো পড়েই যায়, মানে আরেকটু দুষ্টুমি করে উপরে উঠেই যায়, তাহলে দুষ্টামির লিমিট শেষ। তার মানে তার সংকট আসন্ন, এবার সে নিচে চলে আসবে। তার মানে এটার নাম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তার মানে যেই আলো আবার যেই লাও সেই কদু, ওই তার আগের জায়গায় ফিরে আসছে। এটার নাম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কেন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে? কারণ আমরা প্রতিফলন চ্যাপ্টারে পড়েছিলাম যে আলোর কোণ, আপতন কোণ যত বেশি হবে প্রতিফলন বেশি হবে। তো এটার কোণ সংকটের উপরে উঠে গেছে, তাহলে এখন পুরোটা নিচের দিকে নামবে, এই জন্য পুরাটাই প্রতিফলন হয়। এই জন্য এটার নাম হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। বলো বুঝি নাই? পরীক্ষার হলে আসলে পারবা? বাহ! এই যে তোমরা এই যে 1500 জন যুক্ত হয়েছ, তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, আজকের পর যদি আলোর প্রতিসরণ বুঝতে কষ্ট হয় বা প্রবলেম হয় তাহলে মনে রাখতে হবে যে তুমি চেষ্টা করো নাই। বুঝছো নাকি? কাদের রেদওয়ান, থ্যাংক ইউ। ওকে, দিলাম এটার আরেকটু ব্যাখ্যা করে। তাহলে এই থিটা সি মানে হচ্ছে কি? সংকট কোণ। এবং এই সংকট কোণের মান সারা জীবন 90 ডিগ্রির চেয়ে কি কম হবে। এবার একটু মজা দেখাই। এটা যদি সংকট কোণ হয়, এটা কি ঘন? তা ঘন মাধ্যমে আমি যদি এটারে ধরি n1 প্রতিসরাঙ্ক, এটারে যদি ধরি n2, তাহলে এটা হচ্ছে থিটা 1, তাহলে এটা থিটা 2। না, আমরা কি বুঝতেছি? ঘনমাধ্যমের n1 হচ্ছে বড় n2 এর চেয়ে। তাহলে ঠিক আছে, n1 sin থিটা 1 ইকুয়াল টু কি n2 sin থিটা 2। এই তো বিষয়। তো কি হয়েছে? n1 কত জানি না, থিটা 1 কত? থিটা সি। তাইলে আমি বলতে পারি n1 নেই পাতা, এটা হচ্ছে সাইন থিটা সি। এইটা যদি থিটা সি হয় তাহলে এই থিটা 2 90 ডিগ্রি হবে, তাই না? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে n2 সাইন 90 ডিগ্রি। এইবার হইল মজা, সাইন 90-র মান তো 1। বাহ! তাহলে এই n1 সাইন থিটা 1, এটা থিটা 1 না, এটা কিন্তু সাইন কি থিটা সি ইজ ইকুয়াল টু 1, কিন্তু এখানে একটা n2 আছে, তাহলে n2। এখন আমি যদি থিটা সি বাইর করতে চাই কি হবে? সাইন ইনভার্স n2 বাই n1। এই হচ্ছে অঙ্ক। এগুলো কোনো বিষয়? এগুলো তোমরা এমনিই পারবা। n2 কি?
ওই যে এটা হালকা মাধ্যমের প্রতিসরাঙ্ক, মানে যেইখানে 90 ডিগ্রিটা হবে সেইটার প্রতিসরাঙ্ক যে মাধ্যমের, বাস ভাগ করে দিবা, সাইন ইনভার্স করে দিবা, এটা ভ্যালু চলে আসবে। এবং এই থিটা সি এর মান অলওয়েজ 90 ডিগ্রির চেয়ে কম হবে। এবং কোথায় হবে? ঘনমাধ্যমে হবে। তাহলে সংকট কোণ কাকে বলে? সংজ্ঞাটা বলে দিচ্ছি, মনে রাখবা। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে তির্যকভাবে যাওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদতল ঘেঁষে যায়, তাকে ঘনমাধ্যমের সেই কোণকে ওই দুই মাধ্যমের সংকট কোণ বলে। স্যার এত লম্বা কেন? উফ, আচ্ছা, আবার লাস্টে কি লাগাইলেন? দুই মাধ্যম কেন? কারণ এটা যদি কাঁচ হয় আর এটা যদি পানি হয়, তাহলে কাঁচ থেকে পানিতে যাওয়ার সময় যে সংকট কোণ হবে, কাঁচ থেকে বাতাসে যাওয়ার সময় একই সংকট কোণ হবে না, কোণ চেঞ্জ হবে। এ কারণে সংকট কোণ সবসময় দুইটা মাধ্যম নির্দিষ্ট থাকতে হয়। ক্লিয়ার? 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 কি? বাহ, তাসনিম জারিন হিয়া, তুমি অ্যাটেন্টিভলি ক্লাস করছো তাই কমেন্ট করছো না, এইটাই তুমি কমেন্ট করে জানিয়েছো। মানে কোথায় যে যাব তোমাদেরকে নিয়ে। এবার এটা একটু মুছে দিলাম, হ্যাঁ, এটা মুছে দিতেই হবে, তাহলে পরের স্টেপে যাওয়া লাগবে। এখন তুমি যে অ্যাটেন্টিভলি পড়ছো না, এটা আমি ক্লিয়ারলি বুঝতে পারছি। কারণ অ্যাটেন্টিভলি পড়লে ওই যে তুমি অ্যাটেন্টিভলি পড়ছো বলে তাই কমেন্ট করতে পারছো না, এটা লিখতেই পারতো না। আচ্ছা, একটু মনোযোগ বাড়াইতে হবে কাইন্ডলি তোমার, তুমি রাগ করো না। ওকে, সো ভেরি মাচ, থ্যাংক ইউ। কি কিছু পড়তে পারছি না? সুমাইয়া আফরোজা, কি হয়েছে তোমার? হ্যাঁ, মরিচিকা তো আরো মজা। কঙ্কা সরকার এই আইডি থেকে যে লিখেছ, মরিচিকাটা একেবারে একটা মজার জিনিস। মনে করো যে প্রচণ্ড গরম, হট ওয়েদার, হেভি সানলাইট, মনে করো একদম ফাটাফাটি একটা রৌদ্র, তো তার মাঝখানে তুমি মনে করো একটা দুবাইয়ে আছো, প্রচুর পরিমাণে মরুভূমি। স্যার খালি দুবাই যাওয়া লাগবে না, এটা রাস্তায় দেখা যায়। আর মনে করো প্লেন একটা রোড, তুমি সেই রোডের মধ্যে দিয়ে যাচ্ছ বা দেখছো, তুমি মনে করলা যে এমন রৌদ্র রে বাবা রে বাবা, একেবারে তুমি বাতাসে লেয়ার করে ফেললা, লেয়ারে ভাগ করে দিলা। ওকে, এখন তুমি যে দিলা, তোমার কাছে মাথায় রাখতে হবে এক জিনিস, যে এই বাতাসের স্তরগুলা খুব গরম, এত গরম যে এখন তুমি একটা মরিচিকা দেখবা। কিভাবে মরিচিকা দেখবা? ওকে, তুমি দেখবা হইলা যে এখানে একটা বৃক্ষ আছে, এই বৃক্ষটাকে তুমি দেখবে নিচেও আছে। কেমনে? এমনে, কারণ হচ্ছে তুমি আর দাঁড়ায় আছো এখানে, ধরো তুমি কাচ্চি খাইতে খাইতে পেটটার অবস্থা এমন হয়েছে, তো এখন তুমি দেখতেছ ওইখানে একটা গাছ, তুমি এখানে দাঁড়িয়ে, বিশাল এক পেট, এর মাঝখানে বাতাসের লেয়ার। তো তুমি কিভাবে দেখবা? তোমার চোখ থেকে তো কোনো, মনে করো জ্বালাময়ী কোনো আলোকরশ্মি তো আর কোথাও যায় না, তোমার চোখে আলো আসে। তো যখন আলো আসে, আলোটা যখন আসে তখন তোমার চোখে এইভাবে আসবে না, ও এমনভাবে আসে যে এই স্তরের চেয়ে এই স্তরটা ভারী, ঘন, মানে গরম বেশি, তার চেয়ে এই স্তরটা গরম বেশি। মানে যত নিচে যেতে থাকা যায়, বায়ু স্তরের গরমটা বেশি থাকে। তো গরম বেশি থাকার কারণে কম্পারেটিভলি আমি যদি এখানে স্তর চিন্তা করি, 1 2 3 4 5টা লেয়ার আছে। প্রথম 2টা লেয়ারের মধ্যে দ্বিতীয়টা পাতলা, দ্বিতীয় তৃতীয়টার মধ্যে 3 নম্বরটা পাতলা, 3 নম্বর আর 4 নম্বরের মধ্যে 4 নম্বরটা হালকা, 4 আর 5-এর মধ্যে 5 নম্বরটা হালকা।
তার মানে যত নিচে যেতে থাকে আলোক রশ্মি তত বাঁকা হইতে থাকে। যেমন তুমি কমন সেন্সে চিন্তা করো, ঘন থেকে হালকায় আসলে কি হবে? এই ধরো এটা ঘন উপরেরটা আর নিচেরটা হালকা, তো কি হবে? আলোর যেভাবে আসার কথা সেভাবে তো সে আসতেই পারবে না, সে একটু বাঁকা হয়ে যাবে অবিলম্ব থেকে। এই ঘটনাটা এখানে ঘটবে, অবিলম্ব থেকে দূরে সরে আসে। তখন এই আলোটা যখন এখান থেকে এখানে পড়ে, এখান থেকে দূরে সরে যায়, আবার এখান থেকে যখন হেনে পড়ে আবার দূরে সরে যায়। যখন দূরে সরে যায় এই ঘটনাটা তখনই ঘটে এই যে এখানে যে কোণটা সংকট কোণের চেয়ে বড় হয়ে যায়। তো সংকট কোণের চেয়ে বড় হইলে কি হবে? উল্টায়া প্রতিফলন হবে। তো তোমার এই চোখে আলো দেখা যায় এইভাবে যাচ্ছে, তখন তোমার চোখ মনে করে যে আলো এখান থেকে আসতেছে। তখন তোমার চোখ তোমাকে একটা বিভ্রান্তিতে ফেলে যে গাছ মনে হয় এখানে, তার মানে তুমি হচ্ছে এখানে একটা স্বচ্ছ, মানে মনে হবে যে একটা জলরাশি তুমি দেখতেছ। এটার নাম কেন মরীচিকা? মরীচিকা শব্দটার মানেই হচ্ছে যেটার অস্তিত্ব নাই, যেটার এক্সিস্টেন্স নাই কিন্তু দেখা যাচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনে লেখাপড়া আমরা বলি না, তুমি তো মরীচিকার পিছনে ছুটতেছ। এটার রিজন হচ্ছে মানে ও এমন একটা কিছুর পিছনে ছুটতেছে যেটার আসলেও কোনোদিন পাবে না, এই কারণে তখন মরীচিকাটা বলা হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, হামজা জুনিয়র, আমি চোখের ক্রিয়াটা অলরেডি ব্যাখ্যা করেছি। হ্যাঁ, ব্যাখ্যা করেছি আমি। এই এই চ্যাপ্টারটা ফার্স্ট টাইম পড়ছো অরূপা? হ্যাঁ, ফার্স্ট টাইম তো জীবনে অনেক কিছুই হয়, তাই বলে পারা যাবে? ওকে, ক্লিয়ার। ভেরি গুড, সাবাস রেহানা ইয়াসমিন, তোমার ক্লিয়ার। থ্যাংক ইউ সাদিয়া ইসলাম। এই যে তোমার যে ক্লিয়ার করে দিলাম তোমরা আমাকে দেখা হলে একটা চকলেট খাওয়াবা, ঠিক আছে সবাই? ওকে, ডান। এটা দিলাম মুছে। তো এখন স্যার এত কিছু পড়ার পর এখন কি পড়তে হবে? এখন পড়তে হবে লেন্স। আচ্ছা, লেন্স যে পড়ব তার আগে এই চ্যাপ্টারের প্রতিসরণের যে ব্যবহার, এই যে অপটিক্যাল ফাইবার, এগুলো আমি অলরেডি বলেছি। অপটিক্যাল ফাইবারটা আমাদের কি পরিমাণ হেল্প করেছে, যে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এত দ্রুত পরিমাণে লাইট এই প্রতিফলনের ব্যবহার করার মাধ্যমে এত দ্রুত পাস করে যে আমরা খুব দ্রুত কমিউনিকেশনটাকে স্ট্রংলি করতে পারছি। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, হালাল শাহ এই আইডি থেকে যে লিখেছো, থ্যাংক ইউ। ফিশার কিং এই আইডি থেকে কয়টা মাছ ধরেছো তুমি? আচ্ছা, যে রেইনবো বলেছ, এই রেইনবোটা একটা অন্যরকম জিনিস, এটা প্রিজম বুঝাইতে হবে, এটার জন্য একটা ডিফারেন্ট জিনিস লাগবে। আমি আজকে একটু বেসিকটা বুঝাই দিই, লেন্সে যাই। হ্যাঁ, এই শব্দটার একটা পূর্ণাঙ্গ ক্লাস আমি দিয়েছি। লেন্সে কি থাকে? দুইটা তল থাকে, তাই না? এই হচ্ছে একটা গোল্লা আর এই হচ্ছে আরেকটা গোল্লা। গোল সুন্দর হয় নাই, যাই হোক, দুইটা গোল্লা, দুইজন পাশাপাশি আছে। এই দুই গোলকে একসাথে করে আমরা লেন্স বানাই ফেলবো। তো এখন এই গোল্লার একটা কেন্দ্র আছে আর এই গোল্লার একটা কেন্দ্র আছে। কত মজার ব্যাপার! তো দুইটাকে যখন আমি একসাথে লাগাই দিব, মাশাল্লাহ, এখন আমি কি পেয়েছি? আমি প্রধান অক্ষ পেয়ে গেলাম। তো এইটা বক্রতার কেন্দ্র, যেহেতু এটা একটা গোল্লা, এটাও আর একটা গোল্লা। দিলাম চারপাশ থেকে সবগুলোকে মুছে, দিলাম মুছে। তো এখন মুছে দেওয়ার ফলে কি হলো? এই হইল, মুছে দেওয়ার ফলে এই যে আমি একটা পাইলাম, এটার নাম লেন্স। তো এখন আমি যখন এটাকে সোজা করে টান দিই তখন আমি এখানে কি পাই? আলোক কেন্দ্র। আবার এই দুইটা গোল্লা দুজন নাও মিশতে পারে,
তখন দুজন মিলে এই রকমের একটা দৃশ্য হয়। এটা অবতল লেন্স, এগুলা তোমরা জানো। আমি আসলে বেসিকটা একটু বলতে চাই, কারণ এই জিনিসটা যদি প্রাথমিকভাবে আমার শুরু করতে হয় সেটাই ফেসবুক লাইভে সম্ভব না। আমি লেন্সের উপর একটা ভিডিও দিয়েছি, ক্লিয়ারলি আমি আমার বেস্ট এক্সপ্লেনেশনটা দিয়েছি সেই সময়। সুতরাং আমার লেন্সের ভিডিও দেখার পরে কারো যদি লেন্স নিয়ে প্রবলেম হয় প্রাথমিক লেভেলে, আমাকে প্লিজ জানিও। আর আমাকে তোমরা অবশ্যই জানাইতে পারো, কারণ আমার সাথে তোমাদের কমিউনিকেশনটা সবচেয়ে বেশি হয় ফেসবুকে, আমাদের ফেসবুক গ্রুপে। প্লিজ আমাকে জানিও যদি না বোঝো। তো এটার একটা C1 থাকে। আচ্ছা, জানানোর আগে কিন্তু এটা কনফার্ম করতে হবে যে তুমি চেষ্টা করছিলা। চেষ্টা না করে বুঝি নাই বলাটা ঠিক না। এই তো। আচ্ছা, কি হয়? ও আচ্ছা, লেন্সের সংজ্ঞা কি? স্যার সংজ্ঞা বলেন। সংজ্ঞা হচ্ছে দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স কয় ধরনের? উত্তল লেন্স, অবতল লেন্স। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক, আমিও তোমার মতন বলি মনোযোগী হইতে সবাইকে। থ্যাংক ইউ। এইবার এই দুই লেন্স দুইটার মধ্যে কি হয়? দুই ধরনের ঘটনা করে। কি একটা আজীব ব্যাপার স্যাপার। এই মনে করো প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যদি লেন্সে আসে, এবার কিন্তু আর প্রতিফলন হবে না, এবার দুজন মিলে যাবে একসাথে। এই যে দুইজনের যে মিলন হয়, দুইটা যে মিলে যায়, এই মিলে যাওয়ার কারণে এটার নাম হচ্ছে অভিসারী লেন্স। অভিসার মানে মিলন, অভিসার মানে এক হওয়া। এই জন্য এটার নাম হচ্ছে অভিসারী লেন্স বা উত্তল লেন্স বা কনভেক্স লেন্স। ক্লিয়ার? আর এইখানে কি হয়? এখানে একটা মজার ঘটনা ঘটে। ও হচ্ছে দেয় এটারে সরায়া, এমনভাবে সরায় চারপাশে ছড়িয়ে দেয়। তো যখন চারপাশে ছড়িয়ে দেয় তখন এটা পিছনের দিকে আসতে থাকে, তখন এটাকে পেছনের দিকে মনে হয়। এই যে মজার ব্যাপারটা, এই যে এই আলোক কেন্দ্র, এই আলোক কেন্দ্র, এই আলোক কেন্দ্র থেকে এই প্রধান ফোকাস, এই দূরত্বটা হচ্ছে ওই পাশে হয়। এই কারণে এই ফোকাস দূরত্বটা হচ্ছে প্লাস, আর এই ফোকাস দূরত্বটা কি? মাইনাস। কেন? কারণ এটা পেছনের দিকে হচ্ছে বলে মনে হচ্ছে, এ কারণে এই ফোকাস দূরত্বটা অলওয়েজ নেগেটিভ। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব পজিটিভ, অবতল লেন্সের ফোকাস দূরত্ব নেগেটিভ। এটা কেন হয়? এই কারণে হয়। এটা কিন্তু ভুললে হবে না, এটা ভুললে হবে না। থ্যাংক ইউ। এই যে এমডি জাহিদ হাসান, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওকে, ডান। ও স্যার, আপনার কিছু ক্লাস খুঁজে পাচ্ছি না। কোনটা খুঁজে পাচ্ছ না? আমাকে জানিও, এই ক্লাসটা শেষ করে নিই। এটা একটু মুছে দিলাম। এগুলা প্রাথমিক ধারণা। স্যার এবার হচ্ছে বলেন তো লেন্সে কিরকম বিম্ব হবে? আচ্ছা, লেন্সের বিম্ব কেমন হবে তার জন্য আমি দুইটা ভিডিও আপলোড করেছি। তোমরা যদি একটু সার্চ দাও, তোমরা যদি ইউটিউবে একটু সার্চ দাও উত্তল লেন্সে রশ্মি চিত্র, আমার ভিডিও আছে। তুমি এটা সার্চ দিয়ে দেখো, তুমি যদি আসলে না বোঝো এটার ভিডিও আছে। ইভেন তুমি যদি এইটাও সার্চ দাও অবতল লেন্সের রশ্মি চিত্র, এইটাও আছে। আমি দেখাইছি কিভাবে বিম্ব আঁকাইতে হয় এবং বিম্বের ব্যাখ্যা কি। যেমন মনে করো, তোমাদেরকে বলি, এইটা উত্তল লেন্স। এখন আমি তো হাতে আঁকছি, কিন্তু তোমরা ডেফিনেটলি পেন্সিল কম্পাস দিয়ে আঁকবা, যেমন ব্যাকাতারা হচ্ছে। তো এখন এটা হচ্ছে C1, এটা C2, কিন্তু আমরা আসলে C1 C2 লিখি না। কেন লিখি না? লেন্সের ক্ষেত্রে আমরা কি লিখি? 2F। তো এটা হচ্ছে F, এটা হচ্ছে F, এটা হচ্ছে 2F, এটা হচ্ছে 2F। সিমিলার ওয়েতে যখন আমি
অবতল লেন্স আঁকাই তখনও আমার এফ আর 2f থাকে। এখন দুইটাতে কি হবে তোমরা কি এটা জানো না? এই দুইটার মধ্যে এখন কি হবে? এখন হবে তো হবে, ঘটনাটা তখনই ঘটে যখন এই সূত্রটা আসে 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। এখানে কিন্তু প্লাস মাইনাস আছে, আর এই সূত্রের প্রমাণ আমি করে দিয়েছি। তোমরা দর্পণের সমীকরণ লিখে সার্চ দিলেও এই সূত্রের প্রমাণ, এটা কোত্থেকে আসছে এটার ব্যাখ্যা আমি দিয়েছি। এটা আলোর প্রতিফলন, ফেসবুক লাইভে আমি ব্যাখ্যা করেছি। এটা ব্যবহার করতে তোমরা পারো না? না পারার কি আছে, সবাই পারে। তো কিভাবে ব্যবহার করতে হবে? এই মনে করো যে বস্তু এখানে থাকতে পারে, বস্তু এখানে থাকতে পারে, বস্তু এখানে থাকতে পারে, কত জায়গায় থাকতে পারে। তাই মনে করো যে একটা উদাহরণ, এই ধরো এটারে দিলাম পটলের মতন সোজা করে দিলাম, এটা হচ্ছে এফ বানায়, এটারে 2f বানায়। কি একটা মজার ব্যাপার। তো এখন 2f দূরত্বে বস্তু আছে, তোমরা এমনিই বলতে পারবা আরে এটা তো 2f-ই হবে, মানে ওই পাশে হবে। তার মানে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে ও যখন যায় তো প্রতিসরণের পরে কোন দিক দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে। বলে স্যার এর পরেরটা কোন দিক দিয়ে যাবে? আচ্ছা, এর পরেরটা আলোক কেন্দ্র দিয়েও যাইতে পারে, আবার ফোকাস দিয়ে যাইও প্রধান অক্ষের সমান্তরাল হইতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা ইউজুয়ালি কি করি, আমরা ওই যে একটু দেখে দিকে, হ্যাঁ আগেই মিলে নিলাম এখান থেকে। ও বাবা, কি বক্ররেখা আমি আঁকছি। তাহলে বিম্বটা এখানে হবে। তাহলে কি হলো, 2f-এ যদি বস্তু থাকে 2f-এই বিম্ব থাকলো, আর এটা হচ্ছে সি। এখন যদি হিসাব করা হয় স্যার তাহলে এই ধরনের বিম্বের আকৃতি প্রকৃতি ব্যাখ্যা করেন। বিম্বের ব্যাখ্যার ক্ষেত্রে আমরা 3টা জিনিস ব্যাখ্যা করি। একটা কি, কোথায় আছে? আকৃতি। আরেকটা কি, প্রকৃতি, তাই না? অবস্থান, আকৃতি, প্রকৃতি। তো আমরা কি বলি, অবস্থান হচ্ছে কোথায়, সে কি অসীমে, না সে 2f-এ, না f-এ, না f ও 2f-এর মাঝে, না কোথায়, সেটা আমরা এখানে বলি। আর আকৃতি হচ্ছে সে কি বড় না ছোট না সমান সমান। তাহলে যদি বড় হয় তাহলে আমি বলি বিবর্ধিত, যদি ছোট হয় তাহলে আমরা বলি খর্বিত, আর যদি সমান সমান হয় তাহলে বলি ভেরি গুড। এই যে এটার মতন কিউট, সমান সমান, বস্তু যেমন বিম্ব তেমন। তো এখন প্রকৃতি কেমন, এই একটা মজার ব্যাপার। যদি প্রতিসরিত রশ্মি দুটো অ্যাকচুয়ালি মিলে তাহলে এটার নাম বাস্তব বিম্ব। বাস্তব বিম্ব কিন্তু উল্টা হয়, রিয়েল অ্যান্ড ইনভার্টেড, উল্টো। আর অবাস্তব বিম্ব সোজা হয়। তাহলে আমি কি বলবো, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। তাহলে আমরা বলবো রিয়েল অ্যান্ড ইনভার্টেড, ইনভার্টেড মানে উল্টা, আর ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট, ইরেক্ট মানে সোজা। তাহলে অবাস্তব মানে যেটাকে আমরা বাংলায় অসৎ বলি, সেটা সোজা হয়। এতটুকু মনে থাকবে না? আমি কেন একটু কথা কম বলতে চাচ্ছি, আসলে আমি আসলেই আমার কষ্ট হচ্ছে কথা বলতে, ঠান্ডা এবং জ্বর দুইটাই আছে। আর এই যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা অলরেডি আমি ইউটিউবে দিয়ে রেখেছি। মানে আমার যদি আমার এন্ড থেকেই তোমাদের বোঝার দরকার হয় তাহলে এগুলো ইউটিউবে আছে। তোমরা যেটা করবা, টেস্ট পেপার খুলে, গাইড খুলে, যেখান থেকে পারো এই চ্যাপ্টারের যে সৃজনশীল আছে মিনিমাম 30টা সৃজনশীল প্র্যাকটিস করবা, যার মধ্যে 20টা ম্যাথ থাকবে। 20টা ম্যাথ এই চ্যাপ্টারের। যে 30 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি উত্তল লেন্সের 15 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে বিম্ব কোথায় হবে, চিত্রসহ গাণিতিকভাবে ব্যাখ্যা করো। যদি চিত্রসহ বলে তাহলে এটা দিতেই হবে, আর যদি গাণিতিকভাবে বলে তাহলে 1/v 1/u 1/f ব্যাখ্যা করতে হবে। ক্লিয়ার?
স্যার কি? স্যার মোবাইলের ক্যামেরাটা কোন লেন্স ইউজ করা হয়? বাবারে, এটা তো আমি জানি না। থ্যাংক ইউ রণতি সাহা, একটু আশীর্বাদ করো। বাহ, মেহেরুন্নেসা মিম, তুমি খুব এনজয় করেছো ক্লাসটা, থ্যাংক ইউ। যখন তোমার সাথে দেখা হবে চকলেট দিবে আমাকে। ওকে, বাদল দাস, ভেরি ক্লিয়ার। কি? ওকে ওকে স্যার, দিস ফার্স্ট ক্লাস। মৃণাল কান্তি পল, তুমি 50টা ম্যাথ করেছো, বাহ অসাধারণ। ফারহানা চৌধুরী, ইয়েস আই এম সিক, শুক্রবার থেকে। এমডি ইমরান, থ্যাংক ইউ সো ভেরি মাচ। চোখের লেন্স উত্তর লেন্সের মতো কাজ করে, ডেফিনেটলি চোখের লেন্স উত্তর লেন্সের চোখের লেন্স তো উত্তর লেন্সই। তোমরা চোখের যে লেন্স পড়েছো সেটা কি? এটাই তো চোখের স্ট্রাকচার, মানবদেহের চোখের যে গঠন আমি ব্যাখ্যা করেছি। মানুষের যে চোখ, আইরিশ, কর্নিয়া, পিউপিল, লেন্স, রেটিনা, কৃষ্ণমণ্ডল, শ্বেতমণ্ডল, কোরোয়েড, স্ক্লেরা, হ্যাঁ, অক্ষিকোটর, আইবল, তারপর হচ্ছে ভিট্রিয়াস হিউমার, অ্যাকোয়াস হিউমার, আমি ব্যাখ্যা করেছি। এই কারণে আমি এটা এখন বলতে চাচ্ছি না, এটা রিপিটেশন হবে, তোমরা একটু দেখে নিও। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই অধ্যায়ের ওই যে মানুষের চোখের যে দুইটা ত্রুটি আছে না, যে ত্রুটি দুইটা অনেকের কাছে হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু কঠিন না। আমি কিন্তু এখানে কোনো অঙ্ক দেখাইলাম না, কারণ দেখাই নাই কেন, এই অঙ্ক আমি অলরেডি ভিডিওতে দিয়েছি। আজকে যে ফেসবুকের গ্রুপে আমি পোস্ট করেছি সেখানে একটা ভিডিওর লিঙ্ক দিয়েছি, 1 ঘন্টা 8 মিনিটের ভিডিও। সেখানে আমি অলমোস্ট অনেকগুলো ম্যাথ করে দিয়েছি আলোর প্রতিসরণের, যেগুলা করলে স্বাভাবিকভাবে ঠান্ডা মাথায় বোঝা যাবে। আর যেটা করি নাই সেটা হচ্ছে এই যে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল 1/f, এইটা, এগুলাও সহজ, এগুলো কোনো বিষয় নেই। ভি মানে হচ্ছে বিম্বের দূরত্ব আলোক কেন্দ্র থেকে, আর ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব আলোক কেন্দ্র থেকে, আর এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব। বোঝা গেছে? ওকে, স্পেকটাকলসের লেন্স হালিমা আক্তার দুইটাই হয়, পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যখন লেন্সের ক্ষমতা চিন্তা করি, আমরা মনে করি যে এই লেন্সটা উত্তর লেন্স আর এই লেন্সটাও উত্তর লেন্স। এখন মনে করো যে এই লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল দুইটা আলোকরশ্মি আসছে, আইসা ওই দূরে মিলছে, আর এই লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি আইসা একদম কাছে মিলছে। এখন আমাকে বলো, এটা 1 নম্বর লেন্স আর এটা 2 নম্বর লেন্স, কোন লেন্সের ক্ষমতা বেশি? জনগণ বলো। বলো। বাহ, আক্তার আহমেদ আইডি থেকে তুমি 1 অঙ্ক করেছো, বাপরে। এই জাকির হোসেন, চন্দনা মজুমদার, বাহ। এই কোন লেন্সের ক্ষমতা বেশি, তাড়াতাড়ি বলো। ইকবাল হোসেন আইডি থেকে, সুধম সাহা, বাবা। নীল, সাবিনা ইয়াসমিন, আচ্ছা বলছি। এই তো ইমরান, তুমি ঠিক বলেছ যে যত বেশি ম্যাথ করবা তত সহজ মনে হবে, এটা প্র্যাকটিসের বিষয়। হ্যাঁ, ওরে বাবারে, নাইম ফাহিম, তুমি 45টা অঙ্ক করছো। আচ্ছা, আবদুল্লাহ আল নোমান সনি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। না, নাজমুন নাহার, আপনার কাছে আমি, আচ্ছা আমি পরে বুঝতেছি, দাঁড়াও। ওকে, ভেরি গুড, যারা এই পর্যন্ত উত্তর দিয়েছো থ্যাংক ইউ। 2 নম্বর লেন্সের ক্ষমতা বেশি, কোনো সন্দেহ ছাড়া। কেমনে? কারণ ওর মিলাইতে মিলাইতে সে কোথায় নিয়ে মিলাইছে, দুবাই চলে গেছে, আর ও মিলাইছে কোথায়? আমাদের একেবারে ঢাকা শহরে, তার মানে কাছে। তো যে কাছে মিলাবে তার ক্ষমতা বেশি, আর যে মিলাইতে পারে না
যার দূরত্ব বেশি তার ক্ষমতাও কম। এখন মনে করো যে এটার ক্ষমতা কম, কেমনে বুঝলাম? বুঝলাম হচ্ছে এইটা ফোকাস দূরত্ব, তো ধরো এটার ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, তাহলে সেই হিসাবে এইটার ফোকাস দূরত্ব ধরলাম 5 সেন্টিমিটার। তো মজাটা দেখো কোথায়, আমি যখন পাওয়ার অফ লেন্স বের করতে চাই তখন আমি 1/f সূত্র ব্যবহার করি, এবং এই এফটা মিটারে হইতে হবে, মাইন্ড ইট। এটা যদি মিটারে না দিস তাহলে পরীক্ষার হলে এত বড় একটা ডিম দিবে, যেই ডিম ভাজি করে তুমি খাইতেও পারবে না। সুতরাং ওই ডিম দিয়েও জীবনে কোনো লাভ নেই। তাহলে তোমাকে এমন একটা জিনিস দেওয়া হবে যে এটার কোনো লাভই নেই, তাহলে তুমি কেন পরীক্ষার হল থেকে এরকম একটা জিনিস আনবা? এই এম মানে কি মিটার, তাহলে এটা হইতে হবে 1/20 দিলে হবে না, তাহলে এটা কি দিতে হবে? মিটারে নিয়ে দিতে হবে। তাহলে 20 সেন্টিমিটারে 0.2 মিটার, তাহলে 0.21 দিয়ে ভাগ করলে আসে 5 ডায়োপ্টার। ক্লিয়ার? আর ওইটা সে তো এক মজার ব্যাপার। তাহলে পি 1/f, তাহলে এটা হচ্ছে 1/, কি তুমি 1/5 দিবা? তাইলে হয়েছে একেবারে শেষ 0.05। এটা কত হবে? 20 ডায়োপ্টার। ওরে বাবা! তাহলে চিন্তা করো, ওর ফোকাস দূরত্ব যত কম, কোনো লেন্সের ফোকাস দূরত্ব যত কম, তার পাওয়ার তত বেশি। কমন সেন্স। উল্টা, তো যে যত দ্রুত মিলাবে তার ক্ষমতা তত বেশি, এটা মন থাকবে। সুতরাং ফোকাস অলওয়েজ মিটারে রাখতে হবে। ওকে, মিটারে রাখতে হবে। এইবার থ্যাংক ইউ পিরাকইর সরকারি উচ্চ বিদ্যালয়। এই যে সাবিনা ইয়াসমিন কত দ্রুত অঙ্ক করে ফেলে। থ্যাংক ইউ, সবাস, তোমরা অনেক ট্যালেন্টেড ছেলে, বাবা ছেলে মেয়ে। প্রবীণ রয় 50টা করেছ, বাহ! কে ঠেকায় তোমার ফিজিক্সে 100তে 100? ফিজিক্সে 100তে 100 পেয়েই তুমি আমাকে জানাবা, ঠিক আছে? এই যে এতগুলো অঙ্ক করছো, তা পরীক্ষার হলে ফিজিক্সে 100তে 100 না পাইলে কি লাভ? ফিজিক্সে 100তে 100ই পাওয়া যায়। ওটা পরীক্ষার হলে এমনভাবে অ্যান্সার করবা, কি কাটবে? চিত্র আঁকাই দিবা, ম্যাথ করে দিবা, সব খাপে খাপ 100-এ 100। টিচারও তোমাকে ভালোবাসা বলবে, যা তোর 100ই, সব অঙ্ক পারছিস। দিলাম মুছা। তাহলে এবার মানুষের চোখের কি একটা অবস্থা একটু দেখি। বলে, স্যার এইটা কি? মায়োপিয়া। কাছে দেখে, কাছে। এটার মানে হচ্ছে রস্য, মানে কম কম দৃষ্টি। কি লিখতেছি আমি? রস্য দৃষ্টি। আর নামের মধ্যেই হাইপার আছে। হাইপার শুনলেই আমরা মনে করি বেশি, হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ। তাহলে এই হাইপার মেট্রোপিয়া, এটা মানে হচ্ছে এটার মানে হচ্ছে দীর্ঘ দৃষ্টি। কোনো সন্দেহ নেই। দেখ হয় কি, এই যে রস্য দৃষ্টির চোখ, তার যে চোখের সামনে যে লেন্সটা আছে, কি কিউট একটা লেন্স, তার চোখের পিছনে একটা কি রেটিনা আছে। তো ঘটনাটা কি হয়? ঘটনাটা হয় যে ও কাছের থেকে আসলে দেখে, নো প্রবলেম, কিন্তু দূরের থেকে আসলে ওর লেন্সে যখন আলোটা পড়ে, আলোটা মনে করো যে এইখানে মেশার কথা, এইখানে লাগার কথা, তা তো লাগে যে এইখানে। কি একটা মুসিবত! তো দেখবে নাকি? তো না দেখার কারণ হচ্ছে একটাই, যেটারে টাইনা 2টা 3টা বানানো যায়, সেটা হচ্ছে এই যে ফোকাস দূরত্বটা যে আছে, এই ফোকাস দূরত্বটা কমে যাচ্ছে। তার চোখের ফোকাস দূরত্ব কমে যাচ্ছে। তো যদি ফোকাস দূরত্ব কমে যায়, এটার মানে হচ্ছে অভিসারী ক্ষমতা বেড়ে যাচ্ছে, মানে ওর চোখের লেন্স আগে আগে মিলিয়ে ফেলতেছে, তাহলে পাওয়ার বেশি, এটা আবার খারাপ। তাহলে চোখের ফোকাস দূরত্ব কমে যাওয়া আর অভিসারী ক্ষমতা বেড়ে যাওয়া একই মিনিং।
আর এই কারণ আরেকটা হইতে পারে, ওর যদি অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যায়, মানে অক্ষিগোলকটা যেমন ছিল যদি ছোট থাকতো তাহলে এখানে মিলতো, অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেছে বলেই হচ্ছে আগে আগে মিলে, তাই সে দেখে না। তো এখন এটা কিন্তু দীর্ঘ দৃষ্টি না, এটা এটা কি দেখো, এটা হ্রস্ব দৃষ্টি। মানে কি, মানে কাছেরটা দেখে, মায়োপিয়া কাছেরটা দেখে, দূরেরটা দেখে না। দেখে না বলেই এই যে দূরের থেকে আলো আসতেছে ও দেখবে না, কারণ মিলতেছে তো এখানে। তো এটার সিস্টেম কি, এটার সিস্টেম হচ্ছে ওর চোখের সামনে আরেকটা অবতল লেন্স বসায় দিতে হবে। তাইলে কি হবে, তাইলে যেটা হবে, এই আলোটা এইভাবে তো আর আসবে না, এই আলোটা একটু ফচ্চর দিয়ে এই পাশে চলে যাবে, একটু বাঁকা হয়ে যাবে। এই যে বাঁকা হইল, এখানেই তো খেলাটা হইল শুরু। এই যে বাঁকা হইল, এখন ও গিয়ে ওই যে ওর আগের জায়গায় মিলবে। এইবার এই লেন্স পরার কারণে সে দেখবে, এই লেন্স পরার কারণে সে এখন দেখবে। তোমরা কি বুঝছো বিষয়টা কি? এই কারণে মায়োপিয়ার পেশেন্ট নেগেটিভ পাওয়ারের চশমা পরবে, অবতল লেন্স পরবে সে। কনকেভ, এটা নেগেটিভ, একদম ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে, বুঝছো? বাবা, তামিদ হাসান রাফি, তোমার কি মায়োপিয়া দুইটাই আছে? হ্যাঁ, থাকতে পারে, একই পেশেন্টের দুই ধরনের ত্রুটি থাকতে পারে। আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আল্লাহ যাতে তোমাকে একটু দৃষ্টিশক্তি ভালো করে। ওকে, আর এইটার কি অবস্থা এখানে যেটা, তো এইটা চোখ, ধরো এইটা চোখ, তো এই চোখে কি হয়, কাছের থেকে আলো গেলে কাছেরটা দেখে না, ও দূরেরটা দেখে। কারণ এটা তো, এটা কি, কাছেরটা দেখেই না, দূরেরটা দেখে, তাহলে দীর্ঘ দৃষ্টি। তো কাছের থেকে আলো গেলে কি হয়, ওই পিছনে নিয়ে মিলে। আরে হ্যাঁ হ্যাঁ, এটা উল্টা ওই দিক চলে গেল, তার মানে ওর ফোকাস দূরত্ব বাইরে গেছে, তাহলে অভিসারী ক্ষমতা কমে গেছে, আর অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেছে। তাহলে এটা মিলাতে গেলে কি করতে হবে, আর একটা উত্তল লেন্স বসা দিতে হবে মাঝখানে। তারপর মিলবে না মানে এইটা এখন এভাবে যাবে, এটা এইভাবে গিয়ে ওই যে রেটিনায় মিলাবে। এই যে রেটিনা, ধরো আমি যদি এটাকে আরেকটু বাড়াই দেই, রেটিনায় মিলাবে। যখনই রেটিনায় মিলবে তখনই আমাদের চোখ দেখবে বলে মনে করবে। কারণ আমাদের চোখটা আসলে একটা মানে ভেরি ইন্টারেস্টিং থিং, মানে যে কীভাবে দেখে, উফ, মানে আল্লাহ যে আমাদেরকে কত নিয়ামত দিয়ে রাখছে, চোখ দিয়ে আমরা দেখি। যদি চোখ না থাকতো, যদি আমরা না দেখতে পাইতাম, ভাবাই যায় না। চোখ আনবিলিভেবল একটা, প্রাইসলেস একটা থিং। আমাদের দেখতে পাচ্ছি, আমরা হাত নাড়াতে পারছি, কথা বলতে পারছি, নিঃশ্বাস নিতে পারছি। এভরি টাইম উই আর গ্রেটফুল টু আওয়ার অলমাইটি, উই শুড গ্রেটফুল। অসাম একটা জিনিস। তাহলে আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন, যে জীবনের মালিকও আমি না, শ্বাস প্রশ্বাস নিচ্ছি এটারও মালিক আমি না, কিন্তু আমি কিসের মালিক? আমি হচ্ছে আমার কাজের মালিক একমাত্র। কারণ আমি যে কাজটা করব বা যেটার রেজাল্ট আমার কৃত কাজ হয়েছে, এটাই হচ্ছে আমার, সুতরাং আর কিছুই আমার না। এই কারণে ওই যে মানুষ বলে আমলটাই হচ্ছে সব। আমল মানে কি? আমল মানে হচ্ছে কাজ। সো দ্য থিং আই ডিড, দ্য থিং আই এম ডুইং রাইট নাও, দ্যাট ইজ মাই ক্রিয়েশন, দ্যাট ইজ মাই থিংস। আর বাকি কোনো কিছুই আমার না। সুতরাং এই যে তোমরা যারা পড়াশোনা করছো, এগুলা পড়বা আর চিন্তা করবা যে চশমা কিভাবে কাজ করে। তাইলে কেউ যখন চশমা পরে তাহলে সে কিভাবে দেখে, কারণ চশমার ফাংশনটা কি? কারণ ওর চোখে যে আলোটা আসতেছিল সেই আলোটা কেউ কমায় বাড়ায় দিচ্ছে, এই কারণেই তো দেখতেছে। সো এই জিনিসগুলো শুধু পরীক্ষায় অ্যান্সার করার জন্যই না, এটাকে পড়তে তো হবেই, ক্লিয়ারলি বুঝতে হবে। তো এই যে তোমরা এখন রাত 10:30 বাজে এখনও 1100 জন যুক্ত হয়েছ বা যুক্ত আছো, এই 1100 জনকে আমি বলি যে তোমরা, আমি জানি তোমরা রেগুলার আমার ক্লাসগুলো দেখছো,
এবং একটা বন্ধন তৈরি হয়েছে তোমাদের সাথে আমার। এই বন্ধনটা ভালো, এই বন্ধনটা মঙ্গলের, এটা কল্যাণের বন্ধন। এখানে আল্লাহর রহমত আছে, এবং এই রহমত যেহেতু আছে, তাহলে এটার উপর বেস করে যেটা আমার করণীয়, যেটা আমার বলার দরকার, সেটা হচ্ছে তোমরা তোমাদের জীবনটাকে সুন্দর করার জন্য নিজেদের চেষ্টা করতে হবে। আমি পড়াই, এই একটা দুইটা চ্যাপ্টার হয়তো পড়াই দিচ্ছি, কিন্তু তোমার তো আরও চ্যাপ্টার আছে, আরও বই আছে। বাংলা, সমাজ, ধর্ম, ইংরেজি, অঙ্ক, হ্যাঁ, আইসিটি, এগুলো তো পড়তে হবে। একটু একটু করে সেটাও পড়ে রাখো, কারণ করোনা আছে, থাকবে থাকবে এটা। স্কুল হয়তো একটু নতুনভাবে খুলবে, অনলাইনের ক্লাস বাড়বে। এই যে অনলাইনের ক্লাস তোমরা করো না, এই অনলাইনের ক্লাসটা করার ফাঁকে ফাঁকে তোমরা দয়া করে মোবাইলটারে রাতের বেলা প্লিজ রাউটার বন্ধ করে ঘুমাবা। রাউটার তো একটা মেশিন, সারাক্ষণ চালায় রাখলে ওর ফাংশনটা কমে যাবে। রাতের বেলা রাউটারটা বন্ধ করে ঘুমাবা। রাতের বেলা ফোনটা দরকার হলে সুইচ অফ করে ঘুমাবা। ফোনটারও তো একটা লাইফ স্প্যান আছে, ফোনটা সুইচ অফ করে ঘুমায়ও। কারণ তোমাকে তো রাতের বেলা কেউ প্রফেশনাল কাজে ফোন দিবে না যদি তুমি অসৎ ব্যবহার না করো। তাহলে একটু নিজের দেহটাকে শান্তির জন্য, নিজের মস্তিষ্কটাকে একটু ঠান্ডা করার জন্য, আবার পরের দিন যাতে সুস্থ। এই যে আজকে আমি অসুস্থ, আমি তো এই কষ্টটা কাউকে দিতে পারছি না, কিন্তু তুমি যদি অসুস্থ হয়ে যাও, পেইন কাউকে দিতে পারবা? কেউ পেইন নিতে চায় না, সবাই সুখ নিতে চায়। এই কারণে একটু সুস্থ থাকার চেষ্টা করতে হবে। আর হচ্ছে মানে মোবাইলটার ব্যবহারটাকে ভালো ব্যবহার করার চেষ্টা করতে হবে। এই যে চ্যাপ্টারটা আজকে পড়াইলাম 1.5 ঘন্টা ধরে, তোমরা বাসায় টেস্ট পেপার থাকলে, গাইড থাকলে, যতগুলা সৃজনশীল আছে এই চ্যাপ্টারে সব করবা। এক করে না দেখে দেখে করবা, অঙ্কগুলো সব মিলাই ফেলবা। এমসিকিউ যতগুলো আছে তোমার গাইডে, টেস্ট পেপারে, বইয়ে, যেখানে পারো সব সলভ করবা। সলভ করতে না পারলে গ্রুপে লিখবা। আমার গ্রুপে 1,10,000 স্টুডেন্ট, সবাই সবাইকে হেল্প করে, এবং আমি সো প্লিজড আমার এই গ্রুপটাকে নিয়ে। যারা এখানে প্রত্যেকটা স্টুডেন্ট, নাম বলতে গেলে দিন শেষ হয়ে যাবে, সবাই ভালো, প্রত্যেকে ভালো। সবার জন্য আমার দোয়া থাকলো, তোমরা আমার জন্য দোয়া করো। আর দয়া করে কি করবা, এই চ্যাপ্টারের সৃজনশীলগুলো সলভ করবা। আগামী বুধবার, বৃহস্পতিবার দিন কি পড়াবো? রসায়ন ও শক্তি, কেমিস্ট্রির 8 নম্বর চ্যাপ্টার পড়াবো। রেডি থাইকো। আল্লাহ হাফেজ।